ম্যাম, মিউট করো আপনার মাইক্রোফোন ম্যাম। ম্যাম, কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ, শুনতে পাচ্ছেন সবাই? আমি সাইলেন্ট করে রাখছিলাম। জি ম্যাম, আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে কি পড়াবো? বুদ্ধিবৃত্তিক বা মেধাবৃত্তিক সম্পত্তি কি? বুদ্ধিবৃত্তিক বা মেধাবৃত্তিক সম্পত্তি কি? আচ্ছা, বুদ্ধিবৃত্তিক বা মেধাবৃত্তিক জিনিসটা কি বলেন? ইন্টেলেকচুয়াল প্রপার্টি, মানে মানুষের মেধা, বুদ্ধি, চিন্তা, সৃজনশীল কার্যকলাপের মাধ্যমে যে সম্পত্তিটা আপনি তৈরি করতেছেন, সেইটা হচ্ছে আপনার বুদ্ধিবৃত্তিক বা মেধাবৃত্তিক সম্পত্তি। বুঝতে পারছেন বিষয়টা? হ্যাঁ, তাইলে এই যে, আচ্ছা, এই যে আপনি প্রপার্টি করলেন, সম্পত্তি করলেন, সবকিছুর আপনি সম্পত্তি, আপনার স্থাবর সম্পত্তি, অস্থাবর সম্পত্তি, ঠিক আছে। তাহলে আপনার মেধা বা শ্রমের মাধ্যমে আপনি যে সম্পত্তিটা তৈরি করবেন, সেই সম্পত্তিটা কি আপনার সম্পত্তি না? বর্তমানে তো ডিজিটাল সম্পত্তিও তৈরি করতেছি না? যে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, কি এগুলাও আমাদের একটা সম্পত্তি না? এই সম্পত্তিগুলা কোত্থেকে তৈরি হচ্ছে? মানুষের মেধা এবং বুদ্ধির মাধ্যমেই তো আসছে, নাকি? আজকে থেকে 30 বছর আগে আপনারা কখনো চিন্তা করছেন যে মোবাইলের মাধ্যমে কি ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা ইনকাম করবেন? কোনো সময় চিন্তা করছেন? বলেন, অনলাইনে এরকম ভাবে ক্লাস করবেন, অনলাইনেও যে ইনকাম করা যায়, এগুলো কখনো চিন্তা করছেন? বলেন, করছেন? আজ থেকে 30 বছর আগে এগুলো চিন্তা করেন না, কিন্তু আজকে আইসা আপনারা চিন্তা করতেছেন, এবং এখন অনেক মানুষই কি করতেছে, এই ডিজিটাল সম্পত্তি তৈরি করতেছে, তাই না? ওই ফিজিক্যাল সম্পত্তি তৈরি করার থেকে তারা ডিজিটাল সম্পত্তিটাকেই উপর বেশি প্রাধান্য দিতেছে, ডিজিটাল সম্পত্তিটা তৈরি করার চেষ্টা করতেছে বেশি, তাই না? তাহলে এই যে ডিজিটাল সম্পত্তি তৈরি করতেছেন, ডিজিটাল ভাবে করতেছেন, এই জিনিসটা কেমনে আসছে? এটা কি উপর থেকে পড়ছে টুক করে, নাকি মানুষের মেধা বুদ্ধির মাধ্যমেই তৈরি হয়েছে? বলেন, মানুষ যদি মেধা বা বুদ্ধি কাজে না লাগাইতো, তাহলে তো আমার এই সম্পত্তি তৈরি হতো, এই জিনিসগুলো তৈরি হতো। আপনারা এগুলা দেখেন এন্টারটেইনমেন্টের হিসাব করে, কিন্তু আসলে এগুলাও কিন্তু এক একটা সম্পত্তি, সম্পত্তি না? বলেন, হ্যাঁ? বুদ্ধিক বা মেধাভিত্তিক সম্পত্তি বলতে বোঝাচ্ছে মানুষের সৃষ্ট সম্পত্তি, অর্থাৎ মানুষ তার মেধা এবং বুদ্ধি, চিন্তা, সৃজনশীল কার্যকলাপের মাধ্যমে যে সম্পত্তিটা তৈরি করতেছে, এইটাই হচ্ছে আমার মেধাভিত্তিক সম্পত্তি বা বুদ্ধিভিত্তিক সম্পত্তি। তাহলে বুদ্ধিভিত্তিক সম্পত্তির মানে প্রকারভেদটা কি? এই বুদ্ধিবৃত্তিক সম্পত্তির প্রকারভেদ হচ্ছে আপনার কি? এই দেখেন, যেমন কপিরাইট, পেটেন্ট, ট্রেডমার্ক, তারপর হচ্ছে তোমার ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, হ্যাঁ, এই যে ভৌগোলিক নির্দেশনা, যে জিওগ্রাফিক্যাল ইন্ডেকশন, এগুলো সবকিছু। তারপর হচ্ছে আপনার ট্রেড সিক্রেট, এরকম যেমন ব্যবসায়িক গোপন সূত্র, কৌশল বা তথ্য, হ্যাঁ, এই যে বিষয়গুলো। তারপরে এই যে সাহিত্য, নাটক, সঙ্গীত, চলচ্চিত্র, চিত্রকর্ম, সফটওয়্যার, এগুলো সবগুলাই হচ্ছে আমাদের এক একটা মেধা বা বুদ্ধির মাধ্যমে সৃষ্ট কি বলেন? সম্পদ। হ্যাঁ, মেধা বা বুদ্ধির মাধ্যমে সৃষ্ট সম্পদ। শীত কি খালি আমারই লাগে নাকি আপনাদেরও লাগে বলেন তো? জি ম্যাম, অনেক শীত, অনেক। তো শীতে আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, এত ঠান্ডা। আমাদের এদিকে আরো বেশি। সিলেটে প্রচুর শীত। আমি এই অবস্থা হয়ে যাচ্ছে আমার। আচ্ছা, তাহলে এই বুদ্ধিবৃত্তিক বা মেধাবৃত্তিক যে বিষয়টা, ঠিক আছে, সেগুলাই হচ্ছে আমার এক একটা সম্পত্তি।
ফর এক্সাম্পল কপিরাইট, পেটেন্ট, হ্যাঁ, যে নতুন আবিষ্কার বা উদ্ভাবন। ধরেন আপনি একটা কি বলবো, এখানে নতুন একটা আবিষ্কার করছেন বা কোনো একটা কিছু নতুন সূচনা করলেন। ধরেন আপনি একটা বই লিখলেন, ঠিক আছে, আপনি একটা বই লিখলেন, হ্যাঁ, এবং সেই বইটার মধ্যে যে আপনি মানে ইনফরমেশন গুলো দিলেন, এই ইনফরমেশন গুলো হয়তো বা এট ফার্স্ট তৈরি মানে আপনিই দিছেন, ঠিক আছে, সারা বাংলাদেশের মধ্যে আপনিই দিছেন, তাহলে আপনি এটার একটা উদ্ভাবক হইলেন না? হুম, বলেন, এরকম। তাহলে এই জিনিসগুলোর কথাই এখানে বলা হয়েছে। আচ্ছা, এবার আসি বুদ্ধিবৃত্তিক সম্পত্তির প্রকৃতি। এটা একটা অদৃশ্য সম্পত্তি, ওই যে বললাম অদৃশ্য সম্পত্তি, যেটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু এটা একটা সম্পত্তি। অর্থাৎ এখান থেকে আপনি ভবিষ্যতে বা ইন ফিউচারে আপনি কি পেতে পারেন, আপনি প্রফিট পেতে পারেন, ঠিক আছে, বা পেতে পারেন কি আপনি পাচ্ছেন অলরেডি। এই জন্য বলা হয়েছে এটা একটা অদৃশ্য সম্পত্তি। এটা মানুষের মেধা এবং সৃজনশীলতার মাধ্যমে গঠিত হয়েছে, যেটা একটু আগে বুঝায় বললাম। এরপরে হয়েছে আইনের দ্বারা সুরক্ষিত। এটা অবশ্যই আইন দ্বারা সুরক্ষিত, অর্থাৎ রাষ্ট্রীয় আইন দ্বারা সুরক্ষিত। এখন ধরেন আপনার রাষ্ট্রীয় ভাবে যদি আমাদের এখানে সেটা না চলে, যেমন কি জানো, ওই যে কি পেমেন্ট গেটওয়ে সিস্টেম কিছু আছে আমাদের, যারা ফ্রিল্যান্সিং করে তারা এগুলো বলতে পারবে, যেন পেপাল তো নাকি এরকমই তো ভুলে গেলাম, এরকম পেনিওর, তারপরে হচ্ছে আপনার বাইন্যান্স, এগুলো হচ্ছে বাংলাদেশে স্বীকৃত পেমেন্ট গেটওয়ে সিস্টেম, যে অর্থাৎ বাহির থেকে মানে বাহিরের ক্লায়েন্টদের সাথে আপনি ট্রানজাকশন করতে পারতেছেন। কিন্তু যে পেপাল যেটা সেটা কিন্তু আপনি বাহিরের ক্লায়েন্টদের সাথে আপনি এটা আমাদের বাংলাদেশে করতে পারতেছেন। কেন? কারণ আমাদের বাংলাদেশে এটা স্বীকৃত না। তাহলে এটি বলা হয়েছে যে শুধুমাত্র মেধা বা বুদ্ধির মাধ্যমে আপনি একটা সম্পত্তি গঠন করে ফেলছেন আর সেটা আপনার সম্পত্তি হয়ে গেল, বিষয়টা তা না। এটা কিন্তু আপনার রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করতে হবে। যেমন এই যে দেখেন ফেসবুক, তারপরে কি টিকটক, তারপরে হচ্ছে কি কি জানি ইউটিউব, ইনস্টাগ্রাম, এসব থেকে যে মানুষজন টাকা ইনকাম করছে, এগুলো কি আমাদের বাংলাদেশে স্বীকৃত। এখন আমাদের বাংলাদেশে যদি এই অ্যাপস গুলো স্বীকৃত না হতো, তাহলে আপনি এখান থেকে টাকা ইনকাম করতে পারতেন? উল্টা আপনি যদি নিতেন তাহলে আপনার এটা অবৈধ অর্থ বলে গণ্য করা হইতো না? এগুলো কখনো ভেবে দেখছেন আপনারা? হ্যাঁ, জি ম্যাম। কথা তাহলে এগুলা, এটা সব কথার এক কথা, আপনাকে স্বীকৃত হইতে হবে রাষ্ট্রীয় ভাবে। আপনি যেভাবেই যেই পন্থায় আপনি আপনার ডিজিটাল সম্পত্তিটা তৈরি করেন বা মেধাবৃত্তির মাধ্যমে সম্পত্তিটা তৈরি করেন না কেন, আপনাকে কি করতে হবে? আপনাকে অবশ্যই ওটা স্বীকৃত থাকতে হবে আর রাষ্ট্রীয়। এই মোটামুটি এই জিনিসগুলো বোঝা যাচ্ছে, বাকিটা দেখে নেবেন। আজকে যেহেতু আমরা ওভারভিউ ক্লাস নিব, আমরা তো তার একটা কোশ্চেনের উপর আমরা একটা সময় দিতে পারি না, আমাদের আরো অনেক কোশ্চেন আছে। আমি জাস্ট বেসিকটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে একটি দেশের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক উন্নয়নে বুদ্ধিবৃত্তি সম্পত্তির ভূমিকা অবশ্যই অনেক বেশি, এবং শুধুমাত্র একটা দেশের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। এই জিনিসটা হচ্ছে আপনার একটা আন্তর্জাতিক সম্পত্তি বলতে পারেন। আন্তর্জাতিক ভাবেও আপনি এটাতে কি পাচ্ছেন, বিশেষ জ্ঞান পাচ্ছেন। আচ্ছা দেখেন, তাহলে আমরা প্রথমে একটু পার্ট বাই পার্ট দেখি অর্থনৈতিক উন্নয়নে বুদ্ধিবৃত্তিক সম্পদের ভূমিকাটা কেমন। যেমন এই যে পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, এগুলার যে উদ্ভাবক বা গবেষক যারা থাকবেন, তারা কিন্তু একটা আর্থিক নিরাপত্তা দিচ্ছে আমাদের দেশে। নাই যে দ্বারা হচ্ছে আপনার যে ট্রেডমার্ক, কপিরাইটের মাধ্যমে যারা উদ্ভাবক, যারা গবেষক, ধরেন আপনি একটা সফটওয়্যার চালু করছেন, ফর এক্সাম্পল আপনি একটা সফটওয়্যার তৈরি করছেন, ধীরে ধীরে সেই সফটওয়্যারটা সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে পরিচিত হয়ে গেল এবং তারা এটা থেকে অনেক বেনিফিট পাচ্ছে। তাহলে এই যে বেনিফিটটা পাচ্ছে যে গবেষক, মানে যে এই সফটওয়্যারটা তৈরি করলো, সে একটা সেবা দিল আমাদেরকে, জনগণের একটা সার্ভিস দিল, তারাও একটা সুবিধা পাচ্ছে, তার বিনিময়ে তার কাছে টাকা অর্থ যাচ্ছে কিনা বলেন? যাচ্ছে না? জি ম্যাম। হ্যাঁ, এবং এই যে অর্থ, এই অর্থের একটা অংশ সরকারের কাছে যাচ্ছে, অর্থাৎ রাষ্ট্রে বাংলাদেশে খরচ হচ্ছে। তাহলে এটা আর্থিক নিরাপত্তা দিচ্ছে না? বলেন, এই বুদ্ধিবৃত্তিক সম্পত্তিটা আর্থিক নিরাপত্তা দিচ্ছে না? বলেন। জি ম্যাম। এবার আসি শিল্প বা বাণিজ্য পেশা। এই যে ধীরে ধীরে শিল্প প্রতিষ্ঠান বিনিয়োগ করতেছে। এখন দেখেন
আগে যেমন নর্মাল ভাবে সবকিছু আমরা মানে ইসে কি বলবো বাই হ্যান্ড আমরা করতাম, এখন সফটওয়্যার চলে আসার পরে আমাদের কি লেখালেখির কাজ বেশি করতে হয়? যে কোনো প্রতিষ্ঠানে লেখালেখির কাজ করি আমরা, বলেন? লেখালেখির কাজ কিন্তু খুব কম করি। ফর এক্সাম্পল আপনি প্রাইমারি স্কুলের কথাই চিন্তা করেন না, আগে যখন প্রাইমারি স্কুল ছিল তখন সেই ক্ষেত্রে কি ওই যে বেতন টেতন দেওয়া ই করা এগুলা কি সফটওয়্যারের মাধ্যমে নির্ধারিত হইতো, নাকি ওই যে মানে ওই কি বড় মোটা রেজিস্ট্রি খাতার মধ্যে লিখে লিখে দিত নির্ধারিত হইতো? বলেন তো, বলেন। ম্যানুয়ালি হতো। এখন দেখ সমস্ত এখন সব এখন কিন্তু সবার স্যালারি আমাদের একটা ছোট প্রতিষ্ঠান হোক বা বড় প্রতিষ্ঠান হোক স্যালারি আমাদের ব্যাংকে চলে যাচ্ছে অনলাইনে, আমরা হাতে টাকা দেওয়া হচ্ছে না। কিন্তু আগে, হ্যাঁ আগে 30 বছর আগের কথা চিন্তা করেন, তখন বাই ক্যাশ টাকা দিত না সবাই? হ্যাঁ বলেন, তখন কি আর এগুলা ছিল? ছিল। জি না ম্যাম। হ্যাঁ, ভেরি গুড। তাহলে এই হচ্ছে বিষয়। আচ্ছা, তারপরে এই যে জাতীয় আয়ের বৃদ্ধি, এই যে জাতীয়ভাবে আয়ের উৎস সৃষ্টি করতেছে, এটা যেটা একটু আগে আমি বুঝাই বললাম। আচ্ছা, অর্থাৎ আন্তর্জাতিক ভাবে আয়ের উদ্দেশ্য করতেছে। কিরকম? আপনি একটা সফটওয়্যার তৈরি করছেন, আপনি সফটওয়্যারটা আপনি বাংলাদেশে বসে থেকে আপনি বিদেশে কোনো ক্লায়েন্টকে আপনি সার্ভিস দিচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আমরা কি আন্তর্জাতিক আয়ের একটা উৎস হিসেবে তৈরি হচ্ছে না এটা? জি ম্যাম, অবশ্যই অবশ্যই ম্যাম। এইটাই এইটাই। আচ্ছা, এখানে আইটি ডিপার্টমেন্টে কেউ আছে চাকরি করেন? হুম, আইটি ডিপার্টমেন্টে যারা চাকরি করে তারা এই জিনিসগুলো ভালো বুঝবে, তাই বললাম। ওকে ফাইন। তো যাই হোক, এবার আসি আন্তর্জাতিক বৈশিষ্ট্যটাকে দেখেন। এতক্ষণ অর্থনৈতিক বিষয়টা পড়ছে, এখন আন্তর্জাতিক বৈশিষ্ট্য দেখি। যেমন এই যে আঞ্চলিক বা বৈশ্বিক প্রভাব, বুদ্ধিবৃত্তিক সম্পত্তি জাতীয় আইন দ্বারা সুরক্ষিত হলেও এর প্রভাব আন্তর্জাতিক বাণিজ্যে বিস্তৃত। প্যারিস কনভেনশন, বার্ন কনভেনশন, ট্রিপস কনভেনশন প্রভৃতির মাধ্যমে আন্তর্জাতিক সুরক্ষা নিশ্চিত করা হয়। জাতীয় আচরণবিধি, এদেশের নাগরিকদের অন্য দেশের স্থানীয় নাগরিক ন্যায় আইপি সুরক্ষা পায়। হ্যাঁ, তারপরে হচ্ছে এক দেশ সৃষ্ট আইপি অন্য দেশের স্বীকৃত বা সুরক্ষা দেয়। এই যে বিষয়গুলো, এগুলো মাথায় রাখা। আচ্ছা, এরপরের প্রশ্নটা কি? কপিরাইট আইনে লঙ্ঘন বলতে কি বুঝো? আচ্ছা, কপিরাইট জিনিসটা কি একটু বলেন তো, কেউ বুঝছেন কপিরাইট জিনিসটা কি? কপিরাইট জিনিসটা কি বলতে পারবেন? ধরেন আমি একটা বই লিখছি, এখন আমার এই বইটাকে কেউ কপি করলো, ঠিক আছে? আমার এই বইটাকে কেউ কি করলো? কপি করলো। তাহলে সেক্ষেত্রে আমি তার বিরুদ্ধে কপিরাইটের মামলা দিতে পারবো? পারবো? জি ম্যাম। বা না, আমি যদি পারবেন কারো না। যদি বই না copy- আপনার কপিরাইট নেওয়া না থাকে, আপনি একটা বই লিখেছেন, সেটা আপনাকে কপিরাইট আইন অনুযায়ী সরকার থেকে হুম, তো সেটা তো অবশ্যই আছে, সেটা তো আপনার ওটা না থাকলে পারবেন না মামলা দিতে। অবশ্যই আছে। এখানে তো সেই কথাটা বলা হচ্ছে না, এটা তো সেখানে সেই কথাটা তো এখানে বলা হচ্ছে না। এখানে কথা হচ্ছে এখন যদি কপি করি তাহলে সেক্ষেত্রে মামলা করতে পারবো কিনা, বা আমি যদি কারো বই কপি করে ফেলি, হ্যাঁ, তাহলে সে ব্যক্তি কি আমার বিরুদ্ধে মামলা দিতে পারবে না? হ্যাঁ, অবশ্যই বাংলাদেশের থাকতে হবে, copyright আইন অনুযায়ী আমার থাকতে হবে বইয়ের, তারপরেই। কিন্তু তারপর পারবে কিনা বল? পারবেন ম্যাম, পারবেন। অবশ্যই পারবে। তাহলে এইটাই বলা হয়েছে যে কপিরাইট আইনের লঙ্ঘন বলতে কি বুঝি, এইটা আমি এখন বুঝাচ্ছি। কপিরাইট নামে কপিরাইট নিয়ে আমাদের একটা আইন আছে, বুঝতে পারছেন? তাহলে এই কপিরাইট আইনের লঙ্ঘন বলতে কি বুঝে, মানে এটাকে ভঙ্গ করা মানে কি বোঝায়? দেখেন, আধুনিক যুগে সাহিত্য, শিল্প, সঙ্গীত, চলচ্চিত্র, সফটওয়্যার সব বিভিন্ন সৃজনশীল কর্মের গুরুত্ব দিন দিন বেড়ে চলতেছে, এবং এই জিনিসটা বর্তমানে কি মানে কপি করা হয়, কপি পেস্ট করা হচ্ছে। মানে আমি একটা জিনিস তৈরি করছি, আমারটা দেখে আরেকজন কপি করে ফেললো, বুঝতে পারছেন? অথবা আমি তৈরি করি নাই, আমি হয়তো আইডিয়া দিচ্ছি যে এটা 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 এই হবে, আরেকজন কি করলো ওই আইডিয়াটাকে চুরি করে নিয়ে সে নিজে তৈরি করে ফেললো, তাহলে এটাও তো একটা কপি, তাই না? তাহলে এখন কথা হচ্ছে এই 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 জিনিসগুলো যে যে কপি করা হইলো, তাহলে তো মনে করেন যে আসল যে মানুষ, মানে যে এর উদ্ভাবক, মূল যে উদ্ভাবক, তার তো কোনো রইলো না এই জায়গায়, ঠিক কি না? জি ম্যাম। হুম, তাহলে দেখেন, তাহলে এই জিনিসটাকে এই জন্যই আপনার কপিরাইট আইনটা তৈরি করা হয়েছে।
আচ্ছা, পুরোটা আরেকটু দেখে কি কপিরাইট আইন লঙ্ঘন বলতে কি বোঝায়। কপিরাইট মালিকের পূর্ব অনুমতি ছাড়া যদি কোনো কপিরাইট যোগ্য কর্মের উপর আইন দ্বারা সংরক্ষিত অধিকার সমূহ যে কোনো একটি ব্যবহার করা হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে বলা হয় কপিরাইট আইন লঙ্ঘন। যেমন অনুমতি ছাড়া যদি কারো বইটাকে কপি করা হয়, চলচ্চিত্র, গান এগুলাকে যদি নকল করা হয়, হ্যাঁ, অথবা ধরেন সফটওয়্যারটাকে যদি নকল করে ফেলে কেউ, ঠিক আছে, তাহলে এই জিনিসগুলাকে আমরা বলবো কপিরাইট আইনের লঙ্ঘন করা হয়। তাহলে এই কপিরাইট আইন যদি লঙ্ঘন করে তাহলে সেক্ষেত্রে প্রতিকার কি? কপিরাইট আইন অনুযায়ী দেখেন, দেওয়ানি প্রতিকার হিসেবে আছে, ফৌজদারি প্রতিকার হিসেবে আছে, প্রশাসনিক প্রতিকার হিসেবে আছে। তাহলে কি কি আছে দেখেন। কপিরাইট মালিক যদি দেওয়ানি আদালতে মামলা করে তাহলে সেক্ষেত্রে লঙ্ঘন বন্ধনের জন্য নিষেধাজ্ঞার আদেশ চাইতে পারে, যে আমার এই মানে আইডিয়াটা কপি করে বা আমার বইটাকে তারা কপি করছে, হ্যাঁ, কপি করে অন্য একটা বই তারা বের করছে, কাজেই এখনই এটা কি করতে হবে, আপনার নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হোক, তার বইটা যাতে তার বিক্রি টিক্রি না হয় সেটার একটা নিষেধাজ্ঞার আদেশ দেওয়া হোক। এরপরে কি বলেছে, লঙ্ঘনের ফলে সৃষ্ট ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করতে হবে। এই যে লঙ্ঘন করা হয়েছে, হ্যাঁ, কপিরাইট আইন যে লঙ্ঘন করা হয়েছে, তাহলে এই লঙ্ঘন করার ফলে যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতির জন্য একটা ক্ষতিপূরণ দাবি করতে পারবে সে, অবশ্যই করতে পারবে। পারবে না বলেন? আমি এত কষ্ট করে বইটা লিখলাম, হ্যাঁ, এখন আপনি যদি এটারে কপি করেন তাহলে আমার তো ক্ষতি হয়েছে, কিছু হলে তো আমার ক্ষতি হয়েছে, হয়েছে কি না? জি ম্যাম, অবশ্যই। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমি ক্ষতিপূরণ দাবি করতে পারি না? অবশ্যই ক্ষতিপূরণ দাবি করতে পারি। এরপরে কি, অর্জিত মুনাফার হিসাব গ্রহণ করতে হবে। তারপরে হচ্ছে অর্ধেক মানে অবৈধ কপি যদি সে তৈরি করে বা সংশ্লিষ্ট উদাহরণ যদি জব্দ করে, ধ্বংস করে, এগুলার বিষয়গুলো মাথায় রাখবে। That's it. ফৌজদারি প্রতিকার হিসেবে এই যে কারাদণ্ড পাবে, অর্থদণ্ড পাবে, অথবা কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। আর প্রশাসনিক হিসেবে কপিরাইট বোর্ডে তাকে আবেদন করতে পারে, হ্যাঁ, অবৈধ কপিরাইটের পণ্যের জন্য ব্যবস্থা নিতে পারে, এই যে বিষয়। এরপরে কপিরাইটের মালিককে এর ব্যতিক্রম গুলো আলোচনা করো, কপিরাইট মালিকের অধিকার গুলো আলোচনা করো। আচ্ছা, কপিরাইটের মালিককে সাধারণ নীতি হলো যে ব্যক্তি কোনো সাহিত্য, নাট্য, সঙ্গীত পরিচালনা করে থাকে, অর্থাৎ যে সঙ্গীত লিখছে, অর্থাৎ যে এটার রাইটার বা যে এটার প্রডিউসার, উদ্ভাবক, সেই হচ্ছে মালিক। সিম্পল বিষয়, ক্লিয়ার? জি ম্যাম। ওকে, এরপর আসে এই কপিরাইট মালিকানার ব্যতিক্রম কি কি। দেখেন, চাকরির আয়তায় সৃষ্ট কর্ম, যে কোনো কর্মচারী চাকরির চুক্তির অধীনে দায়িত্ব পালনকালে যদি কোনো কর্ম সৃষ্টি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে তিনি কপিরাইটের নিয়োগ মানে যে নিয়োগকর্তা সে কপিরাইটের মালিক হবেন যদি চুক্তিতে ভিন্ন কিছু না থাকে। আচ্ছা, ফর এক্সাম্পল, আমি একজন অথর, লেখক। এখন আমি যদি আমার কোনো অ্যাসিস্ট্যান্টকে, অর্থাৎ আমার আন্ডারে সে কাজ করে, তাকে যদি আমি লিখতে বলি, ঠিক আছে, যে তুমি লেখো বা ই করো, এবং সে যদি আমার বইটা কপি করবে, অর্থাৎ আমি তাকে পারমিশন দিছি, সোজা কথা, সে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে, তাহলে সেই ক্ষেত্রে আপনার কি, সে কিন্তু আপনার কপিরাইটের জন্য আমি তার মানে তার বিরুদ্ধে কিন্তু মামলাটা আমি দিতে পারবো না। বুঝতে পারছেন? হ্যাঁ, তার বিরুদ্ধে আমি কপিরাইট। আচ্ছা, ঠিক আছে। এরপরে হচ্ছে কমিশনের ভিত্তিতে সৃষ্ট কর্ম, অর্থাৎ পারিশ্রমিকের বিনিময়ে যদি ই করা হয় তাহলে সেই ক্ষেত্রে সরকারি কর্ম। এখন ধরেন আমি নিজেই আপনার সাথে ডিল করলাম যে আমি লিখে দিয়ে দিব এবং আপনি আমাকে আমার ন্যায্য মূল্য দিয়ে দিবেন, এবং আপনি এখানে অন্য কারো কার নাম দিবেন না দিবেন, আমার নাম না দিয়ে যদি অন্য কারো নাম দেন তাতে আমার কোনো মাথা ব্যথা নাই বা কিছু, এইটা কোনো ব্যাপার না। বুঝতে পারছেন? মানে আমি নিজে অথর হয়ে আমি নিজেই আপনাকে পারমিশন দিয়ে দিছি, তাহলে সেক্ষেত্রে আমি তো আপনাকে পারমিশন দিয়ে দিছি রে ভাই। এখন যদি আপনি অন্য কারোর নাম দেয়া, আমি লিখছি কিন্তু সেই লেখাটা যদি আপনি আপনার নামও দেন, তাতে তো আমার কোনো কিছু বলার নাই, বলার আছে? না, যেহেতু অনুমতি দেওয়া হয়েছে। হ্যাঁ, তাহলে আমি অনুমতি দিয়ে দিছি, তো আমি তো অনুমতি দিয়েছি, তাহলে অনুমতি দেওয়ার পরে যদি সে কাজটা করে তাহলে সেক্ষেত্রে তো সেটাকে আমরা আর কপিরাইটের বলতে পারতেছি না। এটাই হচ্ছে ব্যাপার। তবে এটা ডকুমেন্টস থাকতে হবে যাতে সে পরবর্তীতে এটা অস্বীকার না করে। এই যে সংবাদপত্রের উদ্দেশ্যে যদি রচিত কোনো কর্ম থাকে, এই তো।
কিন্তু টুকটাক বিষয়গুলো আশা করি বুঝবেন। 3 নাম্বার বলা হচ্ছে যে ভালো ট্রেডমার্কের বৈশিষ্ট্যগুলো কি কি। একটা ভালো ট্রেডমার্কের বৈশিষ্ট্যগুলো 2008 সালের ট্রেডমার্ক আইন অনুযায়ী এই ট্রেডমার্ক নিবন্ধনের পদ্ধতি আলোচনা করো। আচ্ছা, একটা ভালো ট্রেডমার্কের বৈশিষ্ট্যগুলো যদি বলি, সেটা হচ্ছে প্রথমত স্বতন্ত্রতা, অর্থাৎ ট্রেডমার্কটা অবশ্যই পৃথক হতে হবে, অর্থাৎ আলাদা পরিচয় বহন করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এগুলো সাধারণত যারা যে ট্রেড লাইসেন্সের কাজগুলো করে, ইনকাম ট্যাক্স এর লয়ার যারা, তারা এই জিনিসগুলো ভালো বুঝাইতে পারবে আপনাদেরকে। আমি এই জিনিসগুলো একটু কম বুঝি, তারপর আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যতটুকু পারি ট্রেডমার্কের বিষয়টা। আগের গুলো তো বুঝছেন ঠিক মতো, বুঝছেন না? যে কোশ্চেন গুলো জি, ma'am. করাইলাম। জি জি ম্যাম পেয়েছি। জি বলেন। হ্যাঁ, এই ট্রেডমার্কের এই বিষয়টা আমি একটু কম বুঝি, তারপর আপনাদেরকে যতটুকু পারবো বোঝানোর চেষ্টা করবো। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, পরিচয় প্রদান করা, তাহলে ট্রেডমার্কটা দেখে ভোক্তা সহজেই পণ্য বা সেবার যে উচ্চটা সেটা শনাক্ত করতে পারবেন। তারপর ট্রেডমার্কটা এমন হইতে হবে যা সহজে উচ্চারণযোগ্য, অর্থাৎ উচ্চারণ করা যাবে এবং মনে রাখার মতো হবে। হ্যাঁ, তারপর হচ্ছে কোনো মানে আইনসম্মত হইতে হবে, অর্থাৎ আইন নৈতিকতা, সৃজনশীলতা এগুলো যাতে সে ভঙ্গ না করে, এদিকে আপনার থাকতে হবে মাথায়। তারপর হচ্ছে অন্য কোনো প্রতিষ্ঠানের পণ্য বা সেবার সাথে ভিন্নতা সৃষ্টি করতে হবে, এই যে বিষয়গুলো এটি। এরপরে কি বলা হয়েছে? এরপরে হচ্ছে পেটেন্ট। আচ্ছা, পেটেন্ট কি এটা একটু বুঝাই আমি। পেটেন্ট হচ্ছে আপনার সরকার কর্তৃক প্রদত্ত একটা আইনগত অধিকার। হ্যাঁ, অর্থাৎ আপনার যার মাধ্যমে নতুন কোনো কিছুর আবিষ্কার হচ্ছে, তাকে সরকার থেকেই আপনার একটা অধিকার দেয়া, অধিকার ভোগ করা। সরকারি ভাবে আপনি যেটা পাইলেন, অনুমোদন পাইলেন এক কথায়। আমি একজন রাইটার, ঠিক আছে, আমি একটা মানে বই লিখছি। হ্যাঁ, এখন এটা বই তো অনেকেই লেখেন, লেখক তো অনেকেই থাকেন, তাই না? কিন্তু সরকারি ভাবে যে অধিকারটা পায়, সেইটাকে বলা হয় পেটেন্ট। বুঝতে পারছেন? অর্থাৎ পেটেন্ট হচ্ছে সরকার কর্তৃক প্রদত্ত একটা আইনগত অধিকার, অর্থাৎ যেটার মাধ্যমে একজন নতুন নতুন উদ্ভাবক বা নতুন যে আবিষ্কারক, সে যখন একচ্ছত্র একটা অধিকার পায়, ঠিক আছে, সরকারি ভাবে একটা অধিকার ভোগ করে, তখন সেইটাকে বলা হচ্ছে পেটেন্ট। অর্থাৎ এই অধিকার বলে অন্য কেউ তার অনুমতি ছাড়া এই আবিষ্কারটাকে বিক্রয় করতে পারবে না, ব্যবহারও করতে পারবে না, আমদানিও করতে পারবে। এবার বুঝতে পারছেন? ম্যাম অনেকটা লাইসেন্সের মতো। হ্যাঁ, ফর এক্সাম্পল লাইসেন্স, ঠিক বলছেন, লাইসেন্সের মতো। তাহলে পেটেন্ট আইনের উদ্দেশ্য কি? পেটেন্ট আইনের প্রধান উদ্দেশ্য হচ্ছে নতুন আবিষ্কার ও উদ্ভাবনকে উৎসাহিত করা। এই পেটেন্টটা কেন দেয় মানে সরকার থেকে পেটেন্টটা কেন দেয়া? স্বাভাবিক, এটা একটু জানার বিষয় আছে, পেটেন্টটা দেওয়ার উদ্দেশ্যটা কি, তাই না? আচ্ছা, পেটেন্টটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনার নতুন আবিষ্কারক বা উদ্ভাবক যারা, তাদেরকে উৎসাহিত করা এবং উদ্ভাবকের মেধা এবং শ্রমের, দেখবেন আমরা ছোট বাচ্চাদের কথাই বলি, একটা আমাদের সন্তান যখন খুব ভালো ছবি আঁকে, হঠাৎ করে যদি খুব সুন্দর করে যদি ছবি আঁকে সে, তাহলে সেই ক্ষেত্রে আমরা তাকে কি করি? আমরা তাকে একটু ইন্সপায়ার্ড করি না, উৎসাহিত করি না, হ্যাঁ তুমি তো অনেক সুন্দর ছবি আঁকছো। হ্যাঁ, তারপরে প্রতিযোগিতামূলক পরীক্ষায় যদি সে বসে, সেই জায়গায় যদি সে ভালো রেজাল্ট করে, তাকে আমরা উপহার হিসেবে ধরেন আহ কি বলে যে মেডেল টাডেল এগুলো দেওয়া হয় না? হ্যাঁ, স্কুল থেকে। জি ম্যাম। ঠিক আছে, এই জিনিসটা দেওয়ার উদ্দেশ্য কি? এটা তো দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর এটা কেন দিচ্ছে বলেন তো? যাতে ও আরো বেশি উৎসাহিত হয়, হ্যাঁ আমি এবার এই মেডেল পাইছি, তাহলে সামনের বার আমাকে গোল্ড মেডেল পাইতে হবে। ঠিক আছে, আমি এবার এই পুরস্কারটা পাইছি, আমি যদি সামনের বার আরো ভালো রেজাল্ট করি, তাহলে হয়তো বা এর থেকে বড় যে পুরস্কারটা সেটা আমি পাবো। এই যে আপনার উৎসাহিত করা, উৎসাহ দেয়া, ঠিক আছে, এইটার জন্যই মূলত এই পেটেন্টের আবিষ্কার। ঠিক তেমনি ভাবে একজন নতুন আবিষ্কারক বা উদ্ভাবককে আপনার কি করা হলো? উৎসাহিত করার জন্যই পেটেন্টটা তৈরি করা হয়েছে, অর্থাৎ পেটেন্টটা আনা হয়েছে। এবার বুঝছেন? জি ম্যাম। ওকে ওকে, আশা করি বুঝছেন। তারপরে যে কি, গবেষণা প্রযুক্তি উন্নয়নে আরো বেশি সে উন্নতি করতে পারবে, এই তো এগুলোই। আচ্ছা,
পেটেন্ট প্রদানের জন্য কে আবেদন করতে পারবে, অর্থাৎ কে কে আবেদন করতে পারবে? আবিষ্কারক নিজে। অবশ্যই আমি যখন বই লিখবো তাহলে আমি আগে আবেদন করব, তাই না? আমি আবেদন করব। বা একাধিক আবিষ্কারক যদি থাকে তাহলে যৌথভাবে সব আবিষ্কারক। ধরেন সবাই তো আর একা একটা বই লেখে না, তাই না? সবাই তো আর একা একটা বই লেখে না, সবাই মিলে হয়তো বা 4-5 জন মিলে লিখলো একটা বই, কেউ একাই লিখলো, আবার অনেকে 4-5 জন মিলে লিখলো বই। তাহলে এখানে যেহেতু 4-5 জন আছে, তাহলে 4-5 জন সবাই আপনার আবিষ্কারক থাকবে এখানে, ঠিক আছে? এবং সবাই মিলে আপনার কি আবেদন করতে পারবে। অর্থাৎ যখন সে একা থাকবে তখন একা, আর যখন সবাই থাকবে তখন সবাই মিলে আবিষ্কারক, কি বলি, সবাই মিলে তাকে মানে আবেদন করবে। তারপরে আইনগত প্রতিনিধি, অর্থাৎ আবিষ্কারকের যে প্রতিনিধি, বৈধ প্রতিনিধি যে, সেই বৈধ প্রতিনিধি, এই তো। তারপরে হচ্ছে কোন ইসে কোম্পানি বা প্রতিষ্ঠান, হ্যাঁ। এরপরে হচ্ছে কি আপনার নিয়োগকৃত কোনো কর্তা, বা যদি যার চাকরির শর্ত অনুযায়ী সে আপনার মালিকানাধীন হয়, এরকম। পেমেন্ট প্রদান পদ্ধতি, পেমেন্টটা কিভাবে করা হবে দেখেন। আবিষ্কারক পূর্ণ বিবরণ এবং দাবি সমূহ প্রয়োজনীয় কাগজপত্র পেটেন্ট অফিসে আবেদন করবেন। এরপরে পেটেন্ট অফিসে আবেদনপত্রটি প্রাথমিকভাবে পরীক্ষা করবে, হ্যাঁ। পরীক্ষা করার পরে আবেদন গ্রহণের পরে নির্ধারিত সরকারি গ্যাজেটের মাধ্যমে প্রকাশিত হবে। প্রকাশিত হওয়ার পরে তারপরে দেখবেন যে কারো কোনো আপত্তি আছে কিনা। যদি দেখে যে না কোনো আপত্তি নাই, বা আপত্তি যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে কোনো মামলা মোকদ্দমা হতে পারে, শুনানি বা তদন্তের জন্য নিষ্পত্তি করা। তারপরে ফাইনালি চূড়ান্ত ভাবে এটা যখন যাচাই বাছাই করে চূড়ান্ত রায় হয়ে যাবে, তারপরে যে হ্যাঁ সে পেটেন্ট পাওয়ার যোগ্য, তখনই তাকে পেটেন্ট প্রদান করা হবে এবং রেজিস্ট্রারে নথিভুক্ত করে দেওয়া হবে। এবার বুঝছেন? জি ম্যাম। এবার হচ্ছে প্রকাশনা বলতে কি বোঝাচ্ছে। পেটেন্ট বুঝছেন, এবার আসি প্রকাশনা জিনিসটা কি। প্রকাশনা কি? কপিরাইট আইনের দৃষ্টিতে প্রকাশনা বলতে বোঝায় কোন সাহিত্য, নাটকীয়, সঙ্গীত বা শিল্পকর্ম লেখক যে লিখলো তার অনুমতিক্রমে সাধারণ মানুষের নিকট এগুলো উপস্থাপনা বা প্রচারণা করা। আচ্ছা, আমি যতক্ষণ বই লিখে বসে আছি, আমি যদি মানে আমি নিজে বুঝতেছি আমি কি লিখছি। এখন আমি যদি আপনার মানে মানুষের কাছে যদি না পাঠাই, ঠিক আছে, না প্রকাশ করি, মানুষ কি আমার বই সম্বন্ধে জানবে? আমার বই সম্বন্ধে? আমি বলতেছি যে আমি একটা বই লিখছি, ঠিক আছে, আমি নিজেকে লেখক বলে দাবি করতেছি, বই লিখছি। আর আমি যতক্ষণ পর্যন্ত এটাকে পাবলিশড না করতেছি, আপনারা না পড়তেছেন, ততক্ষণ পর্যন্ত কি মানে কোনো লাভ আছে? বলেন বলেন, আপনারা বুঝবেন নাকি আমি একলাই আমারটা সম্বন্ধে জানবো? আপনারা জানতে পারবেন, আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে ভালো লিখছি নাকি খারাপ লিখছি? বলেন। পাবলিশ না হলে তো মানুষ জানতেই পারবে না। জানতে পারবেন। এই পাবলিশটা, এই পাবলিকেশন, এইটাকে বলা হয় প্রকাশন। বেশিরভাগ অথররা কি করেন, লিখে পাবলিশারদের কাছে দিয়ে দেয়, তারা প্রকাশ মানে তারা একটা অ্যামাউন্ট তাদেরকে দিয়ে দেয়, ওই আপনার লয়ার লেখককে দিয়ে দিবে তার একটা অ্যামাউন্ট, ঠিক আছে, এবং বাকি সবকিছু এভরিথিং হচ্ছে আপনার পাবলিশারদের কাছে। তাহলে পাবলিশারদেরকেই বলা হয় প্রকাশক। বুঝতে পারছেন এবার? আমার মনে হয় না এগুলোর বোঝানোর কিছু আছে, এই প্রকাশনাটা বোঝানোর কিছু আছে, আপনারা কম বেশি সবাই এটা বুঝেন, এই জন্য আমি আর বললাম না। নাকি বুঝেন না? জি ম্যাম, আজকে একটু বেশি ক্লিয়ার হলাম, জানি অনেকটাই, কিন্তু আজকে আরেকটু পরিপূর্ণতা হয়েছে। থ্যাংক ইউ ম্যাম। ওকে, এবার আছে সম্পত্তি হস্তান্তর আইনের কি টেনেন্ট এট উইল এন্ড টেনেন্ট এট সাফারেন্স সম্পর্কে কি বুঝো? আচ্ছা, টেনেন্ট এট উইল এন্ড টেনেন্ট এট সাফারেন্স দুইটা গুরুত্বপূর্ণ ধারণা, যাদের মৌলিক পার্থক্য কি কি দেখেন। সৃষ্টির ভিত্তি, অর্থাৎ মালিকের সম্মতিতে এটা সৃষ্টি হয় টেনেন্ট এট উইল, আর মালিকের ইচ্ছা অনুযায়ী ভোগ দখল চলতে থাকে। অর্থাৎ সোজা কথা, মালিকের ইচ্ছা অনুযায়ী চলে, মালিকের ইচ্ছা অনুযায়ী ভোগ দখল চলতে থাকবে। আর টেনেন্ট এট সাফারেন্স কি? এটা সৃষ্টি হয় যখন ভাড়ার বৈধ মেয়াদ শেষ হয়, অর্থাৎ ভাড়ার যে বৈধ মেয়াদ, সেই বৈধ মেয়াদ শেষ হলো, ভাড়াটিয়া মালিকের অনুমতি ছাড়া দখলে থেকে যায়। বুঝতে পারছেন? এই তো। আর হচ্ছে টেনেন্ট এন্ড সাফারেন্স কি? এটা আইনসম্মত নয়, তবে জবরদখল হিসেবে এটা গণ্য করা
হবে না, অর্থাৎ ভাড়া দেওয়া হয়। সোজা হিসাব টেনেন্ট অ্যান্ড উইল হচ্ছে আপনার কি মানে মালিকের সম্মতিতে হয় এটা, ঠিক আছে? মালিকের সম্মতি থাকবে, এটাকে যখন খুশি তখন মালিক ভাড়া দিতে পারবে। আর টেনেন্ট অ্যান্ড সাফারেন্সটা হচ্ছে মালিকের কোনো সম্মতি এখানে থাকবে না, এটাকে ভাড়া প্রদান করা যাবে না, এটাকে উচ্ছেদ করা যাবে না, ঠিক আছে? বা উচ্ছেদ যদি কেউ করে তাহলে মালিক আইনগতভাবে এটা ব্যবস্থা গ্রহণ করতে পারে। আর টেনেন্ট অ্যান্ড উইলে সব ধরনের থাকে। আমি ধরেন আমি মালিক, একটা প্রোডাক্টের আমি মালিক, তাহলে আমি এই মানে প্রোডাক্টটাকে আমি কি করব, আমি এটা ভাড়া দিব নাকি আমি এটা বিক্রি করব না আমি এটা কি করব, সেটা সম্পূর্ণ অধিকার আমার আছে না? কারণ আমি এটার মালিক। কিন্তু আপনার ইভেন আমার এটাকে যদি কেউ কোনো কপিরাইট করে বা কিছুই করুক, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমি আইনগত ব্যবস্থা নিতে পারবো। কিন্তু টেনেন্ট অ্যান্ড সাফারেন্সের এটা হচ্ছে আপনার মালিকের সম্মতি থাকবে না, এটা হচ্ছে সম্পূর্ণ উল্টাটা, ভাড়া দেওয়া যাবে না, মালিকের সম্মতি থাকবে না, যে এই বিষয়গুলো আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আসি হচ্ছে পজিং অফ এবং ট্রেডমার্ক লঙ্ঘন বলতে কি বুঝো? পজিং অফ বলতে কি বোঝাচ্ছে? এমন কোনো অন্যায়, অর্থাৎ এমন কোনো অন্যায় কাজকে বোঝায় যেটা নাকি কোনো ব্যক্তি নিজের পণ্য, ব্যবসা বা সেবাকে অন্য কোনো প্রতিষ্ঠিত ব্যবসায়ীর পণ্য বা ব্যবসা বলে জনগণের নিকট উপস্থাপন করে। অর্থাৎ এইটা হচ্ছে এক ধরনের অপরাধ, মানে আরেকজনের ব্যবসাকে আপনি নিজের ব্যবসা বলে জনগণের কাছে উপস্থাপন করতেছেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে পজিং। তাহলে পজিং অফ মূলত কি? পজিং অফ মূলত হচ্ছে আপনার এমন একটা অন্যায় কাজ, এটা একটা অন্যায় কাজ যেটা নাকি মালিকের সম্পত্তিকে আপনি অন্যের কাছে নিজের সম্পত্তি বলে দাবি করতেছেন, এটা। আর ট্রেডমার্ক লঙ্ঘন কি? অর্থাৎ যখন কোনো ব্যক্তি ট্রেডমার্ক আইন অনুযায়ী নিবন্ধিত কোনো ট্রেডমার্কের মালিকের অনুমতি ছাড়া সেই ট্রেডমার্ক ব্যবহার করে। ধরেন নোটারি পাবলিক, কথার কথা বুঝাই। আচ্ছা, আমি তো একজন লয়ার, তাহলে আমি কি নোটারি পাবলিকের কাজ করতে পারবো? কি বলে না পারবো? হ্যাঁ পারবো। আমরা তো জানি আপনার সনদ থাকতে হবে। হ্যাঁ, আমার তো সনদ থাকতে হবে। আমি অ্যাডভোকেট, আমার ঢাকা জজ কোর্টের সনদ আছে, তারপরও আমি মানে কি বলে আমি কিন্তু ওই নোটারি পাবলিকের কাজ করতে পারবো না। কেন পারবো না? তার কারণ হচ্ছে এইটার জন্য আলাদা সনদ রাখতে হবে। এখন তার আমি ধরেন আরেকজনের যে মানে সিল, অর্থাৎ নোটারি পাবলিকের যে সনদ নাম্বারটা থাকে, সিলটা থাকে, সেই সিলটা আমি কপি করে নিজের নাম দিছি, আর ওদের যে আপনার ইটা থাকে, নাম্বারটা থাকে, আর যে লাল যে ইটা থাকে, লাল যে একটা থাকে না, হ্যাঁ শিলমোহর ম্যাম, সিলমোহর, হ্যাঁ, লাল যে ওদের সিলমোহরটা, ওই সিলমোহরটা আমি আমার নামটাই দিছি। ফর এক্সাম্পল আমি আমার নামটা এখানে সিল দিছি, দেওয়ার পরে ওরটা চুরি করলাম, ঠিক আছে, ওই লালিটাকে দিলাম, আর হচ্ছে আপনার এই করছি আপনার কি বলে এটাকে সাইন দিয়ে, মানে ওই যে সনদ নাম্বারটা ওইটা চুরি করে আমি দিছি ক্রপ টপ করে। তাহলে এইটা আমি চুরি করলাম না? এটা কিন্তু আমার না, আমার খালি নামটাই, কিন্তু এই যে সিলটা আর কিন্তু এটা আরেকজনের, কিন্তু আমি এটাকে কপি করলাম, চুরি করে আমি এখানে বসায় দিয়ে কাজ করে মোটা অঙ্কের টাকাটা নিয়ে নিই। তাহলে এইটা হচ্ছে ট্রেডমার্ক লঙ্ঘন। বুঝতে পারছেন? হ্যাঁ, অর্থাৎ আরেকজনের, অর্থাৎ ট্রেডমার্ক আইন অনুযায়ী একজন নিবন্ধিত ট্রেডমার্কের মালিকের অনুমতি ছাড়া তার ট্রেডমার্ক বা লাইসেন্সটাকে যখন আমি ব্যবহার করতেছি নিজের কাজে, তখন সেটা হচ্ছে ট্রেডমার্ক। তারপর হচ্ছে টিকা, এগুলো আশা করি নিজেরা পারবেন, এগুলো আর বললাম। আর কোনো সমস্যা আছে? আর যেগুলো অলরেডি পড়াইছে, যেমন আবিষ্কার কি, পেটেন্ট কি, হ্যাঁ অলরেডি পড়ছে। আচ্ছা, বার্ন কনভেনশনটা কি এটা একটু বলি। বার্ন কনভেনশনের অন্যতম মৌলিক নীতি হলো ন্যাশনাল ট্রিটমেন্ট নীতি, যার মাধ্যমে এক দেশের লেখক অন্য সদস্য রাষ্ট্র, অর্থাৎ অন্য রাষ্ট্রের সেই দেশের নাগরিকদের মতোই সমান কপিরাইট সুরক্ষা পাবে, ঠিক আছে। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ নীতিটা হচ্ছে স্বয়ংক্রিয় সুরক্ষা নীতি, যেই জায়গায় কপিরাইট সুরক্ষার জন্য কোনো নিবন্ধন বা আনুষ্ঠানিক প্রয়োজনীয়তা দরকার হয়। বুঝছেন?
কার কোনো সমস্যা থাকলে বলেন। মুখ ব্যথা করতেছে আমার, বলেন। ম্যাম আমার কপিরাইট বিষয়ে একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে কপিরাইট আইনটা নাকি চেঞ্জ হয়েছে 2023 সালের, হ্যাঁ? তো এখন একটা প্রশ্ন আছে ম্যাম, বুদ্ধিবৃত্তিক সম্পত্তি যে মানে নামগুলো, যেমন কপিরাইট আইনটা তৈরি হয়েছে ম্যাডাম দি কপিরাইট অ্যাক্ট 2000 হ্যাঁ, আর এখন যেটা সংশোধিত হয়েছে আপনার 2023। আমার প্রশ্ন হচ্ছে, প্রশ্নের যখন এই সম্পত্তিগুলোর নাম লিখবো তখন কি 2000 লিখবো না 2023 লিখবো ম্যাম? এটা কি ওই সংশোধিত আইনের ওখানে কি লেখা ছিল 2023? না, এটা বর্তমানে এটা চেঞ্জ হয়েছে ম্যাম। হ্যাঁ, শুধু না চেঞ্জ হয়েছে বুঝলাম। আমি একটা জিনিস বললি আপনাদেরকে, সকল আইন সংশোধিত হয়েছে, ঠিক আছে? সংশোধিত হয়েছে তার মানে এই না যে আপনাকে তার পাশে ওই সংশোধিত সালটা লিখতে হবে, ঠিক আছে? চেঞ্জ হয়েছে, কিন্তু এটা তৈরি হয়েছে যেই সালে, সেই সালটাই লিখতে হয় সব আইনে, বুঝতে পারছেন? যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইনটা 2003 সালের আইন, এই আইনটাও আপনার 2012 সালে কিন্তু সংশোধন হয়েছে, কিন্তু তারপরে আমরা কিন্তু 2012 সাল লিখি না। কেন লিখি না? কারণ আইনটা তৈরি হয়েছে, শুধুমাত্র যে জায়গায় সংশোধন হয়েছে সেটা আমরা মাথায় রাখি, আপনাকে লিখতে হবে না। হ্যাঁ, আপনার যদি মার্কস ভালো আসার থাকে বা আপনার যদি কনফিউজ থাকে, সেক্ষেত্রে আপনি ছোট্ট করে নিচে লিখে দিতে পারেন এই আইনটি 2023 সালে সংশোধিত আইন অনুযায়ী লিখা হলো, এইভাবে লিখতে হবে। 2000 জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। এবার বুঝতে পারছেন? এটা শুধুমাত্র এই আইনের ক্ষেত্রে না, সকল আইনের ক্ষেত্রে এটা প্রযোজ্য। জি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম এটা বলার জন্য। আর কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে একটু বলবেন। নোটটা কি পাওয়া যাবে? হ্যাঁ, এটা আপনাদের জসিম ভাই আমার সাথে যোগাযোগ করেন। ম্যাম, এই যে বুদ্ধিবৃত্তিক সম্পত্তি আইন যখন ম্যাম আমি পড়ছিলাম না ম্যাম, তখনই মানে এই রেজুলেশন স্টাডির চিন্তাটা মাথায় আসছে ম্যাম, বুঝছেন ম্যাম? তো আমার রেজুলেশন স্টাডিটা কি ম্যাম এটা মানে আমার বুদ্ধিবৃত্তিক সম্পত্তির ভিতরে পড়ে না ম্যাম? সম্পত্তি আপনার, হ্যাঁ, তাহলে এটা কিন্তু আমাদের রায়হান ভাইয়ের একটা বুদ্ধিবৃত্তিক সম্পত্তি। এবং দেখেন আপনারা এর মাধ্যমে কত বড় সুবিধা পাচ্ছেন, খেয়াল করছেন? সবাই ওনাকে অ্যাপ্রিশিয়েট করেন একটু। জি জি ম্যাম, অবশ্যই। তো ধন্যবাদ। এটা মনে করো আমি যখন পড়ছিলাম ফাইনাল ম্যাম, তখনই মাথার মধ্যে ঢুকছে, আর আমি অপেক্ষা ছিলাম পরীক্ষা শেষ করার পরে, পাশ করার পরে মানে এরকম একটা কিছু করব। তো এটার সম্পূর্ণ ম্যাম চিন্তা ভাবনা আমি করলেও কিন্তু আসলে সবাইকে আজকে যেহেতু সামনে পাইলাম, ম্যামকে সাথে পাইলাম, ম্যাম কিন্তু আমাকে সম্পূর্ণ সহযোগিতা করছেন। এটা প্রথম থেকেই ম্যাম অ্যাডভোকেট জয় আক্তার ম্যামের কাছে আমরা মানে অনেক অনেক কৃতজ্ঞ, বুঝেন? আমি বিশেষ করে, আর আমরা নাহলে আমি একা এটা সম্ভব হইতো না। এটা ম্যাম আমাকে সেই প্রথম থেকে আজকে 4-5 বছর ধরে উনি আছেন ম্যাম আমার সাথে, থেকেই মনে করেন এখনো পর্যন্ত ম্যাম আছেন, ইনশাল্লাহ ভবিষ্যতেও আমাদের সাথে থাকবেন ম্যাম। আমাদের পরীক্ষার্থীরা এরা পরীক্ষা হচ্ছে ম্যাম শনিবারে, বুঝছেন ম্যাম? আর তো দেখা হবে না পরীক্ষার এই প্রথম আগে, তো সবাই জন্য দোয়া করবেন ম্যাম। সবার জন্য অনেক দোয়া রইলো। আমি সবসময় দোয়া করি আপনারা সবাই ভালো করে পরীক্ষা দেন। আমি কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারছি কয়েকদিনে কয়েক মাসে আমি জানি না, তবে আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি। আর রেগুলেশন স্টাডি সম্পর্কে যেটা বলবো, আমি যখন ফার্স্ট দেখলাম যে রেগুলেশন স্টাডি মানে রায়হান ভাইয়ের উদ্যোগটা ছিল ভালো, ঠিক আছে? মানে ওনার কোনো এখানে নিজে খাবো নিজে সম্পদ করবো এইগুলা ধরনের কোনো উদ্যোগ ছিল না। যদি তাই হতো তাহলে দেখা যেত যে আপনারা এত সুবিধা পাইতেন না, এত কমের মধ্যে এত সুবিধাগুলো আপনারা পাইতেন না। তখন থেকেই আমি আসলে যখন আমার কথা হচ্ছে, যখন আমি দেখি যে না একজন মানুষ ভালো উদ্যোগ নিয়ে আগাচ্ছে, তখন সেই ক্ষেত্রে আমি তার সাথে সবসময়ই থাকি। তো এই জন্যই আমি রেগুলেশন স্টাডির সাথে শুরু থেকে আসি আজ পর্যন্ত, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবো। আপনারা থাকবেন, আপনারা পাশ করে চলে গেলে আরো আসবে। এবং আমার অনেক খুশি হয়েছি রেগুলেশন স্টাডি আরো বড় হোক, হ্যাঁ আরো বড় হোক, ফিজিক্যালি আসুক, আমি এটাই দোয়া করি সবার জন্য। আর রায়হান ভাই আপনার জন্য শুভকামনা রইল, ইনশাল্লাহ আপনি আরো সামনের দিকে আগাবেন, আরো বড়। জি জি ম্যাম, জি জি ম্যাম, অবশ্যই ম্যাম দোয়া করবেন ম্যাম। সবাই ভালো করে পরীক্ষা দিবেন, ঠিক আছে? জি ম্যাম, আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমরা যেন ভালো রেজাল্ট করে আপনাদের
ভালো কিছু দেখাতে পারি, শোনাতে পারি ম্যাম, এটাই সার্থকতা। আপনাদের যে যে পরিশ্রমটা করছেন, আমাদের সবচাইতে বড় সার্থকতা যে না আমরা পারছি দিতে। কি জি বলেন ম্যাম। না? হ্যাঁ, জি জি ম্যাম, অবশ্যই। আর আমাদের তো মনে করেন আমরা ক্লাস করাইলেই সারা রাত আমরা ক্লাস করাতে পারি, সারা সপ্তাহ ক্লাস করাতে পারি, কিন্তু মেন কথা হচ্ছে আপনারা পড়তে হবে। পরীক্ষার হলে তো আমরা যাব না, আপনারা যাবেন, আপনারাই পড়তে হবে। আমরা বাকিটা আপনারা। আপনারাই করতে হবে ক্লাসগুলো। ইম্পর্টেন্ট হয় পরীক্ষার হলে যখন আপনি লিখতে যাবেন তখন দেখবেন মানে একটা প্রশ্ন আসছে, মনে করেন কপিরাইটে যখন আপনি লিখবেন তখন ম্যামের কথা অটোমেটিকলি মনে পড়বে, চোখের সামনে বেশি আসবে নোটস গুলা, বুঝছেন? এটি একই হেল্প পয়েন্ট। জি ম্যাম, অনেক অনেক ধন্যবাদ ম্যাম আমাদেরকে এত সুন্দর ক্লাস উপহার দেওয়ার জন্য। থ্যাংক ইউ ম্যাম, ভালো থাকেন আপনি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন সবাই।